হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্তা। তো আজকে পড়বো ক্লাস 12-এর বেঙ্গল মিডিয়ামের WBCHSE বোর্ডের। আমরা রে অপটিক্স স্টার্ট করেছিলাম। রে অপটিক্সের প্রতিফলনটা আমরা 3টে পার্টে শেষ করে দিয়ে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়ে গেছে, মানে যে কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট সেগুলো তোরা প্র্যাকটিস করবি বাড়িতে। আজকে পড়বো আলোর প্রতিসরণ পার্ট 1। সহজে কনসেপ্ট বোঝ, গোদা বাংলায় সহজে কনসেপ্ট বুঝতে হবে তোকে। সব কিছু জিনিস আমরা আজকে বেসিক্যালি পার্ট 1-এ কী করব, মাধ্যম কী জিনিস, কোন কোন মাধ্যম হয়, লঘু মাধ্যম, ঘন মাধ্যম, প্রতিসরণ, প্রতিসরাঙ্ক, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলো গেলে কি হয়, আলোর প্রতিসরণের ফলে কি হয়, এবং ক্লাস 12-এর যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পার্শ্ব সরণের রাশিমালা পড়ব আজকের পাঠে। তোকে আমি আবারও বলছি, তুই খাতা পেন নিয়ে পড়তে বস, কারণ আমি লাইভ ক্লাস ছেলেদেরকে পড়াতে পড়াতে রেকর্ড করে সেটা দিই। সেখানে তোর আনন্দ সব কিছু পাবি, তার মানে তুই বুঝতে পারবি যে আমি লাইভ পড়ছি, এই ফিলিংসটা আসবে বলে এই ক্লাসগুলো দেওয়া। তো আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও খুব ভালো আছি। তো চল আজকে দেরি না করে আজকের ক্লাসে কি কি আছে সেটা দেখি। ক্লাস 10-এ আলোর প্রতিসরণ যা যা পড়েছিস এইখানেও তাই তাই বেশিরভাগই পড়তে হবে, বেশ কিছু জিনিস এক্সট্রা। আজকের ক্লাসটাতে বেশিরভাগই তুই পড়বি ক্লাস 10-এর জিনিস, শুধু লাস্ট একটা জিনিস যেটা পড়বি সেটা 12-এ আছে, সেটা 12-এর জন্য ইম্পর্টেন্ট। বাকি দিস আর দ্য বেসিক কনসেপ্ট তুই নিড টু নো, তোকে জানতে হবে, কিছু করার নেই, না হলে তুই আগাতে পারবি। প্রতিসরণ কি, তোদের বই ডেফিনেশন দিচ্ছে দুটি মাধ্যমের বিভেদ তলের মধ্যে দিয়ে। এখন স্যার বিভেদ তল কোনটা আর মাধ্যম কোনটা, আসছি। আলো এক মাধ্যম থেকে অপর মাধ্যমে প্রবেশ করলে, ধর এইখানে দেখ, এইখানটাতে দেখ মাধ্যম কোনটাকে, মানে বিভেদ তল কোনটাকে বলে। ধর স্যার এইটা হচ্ছে আমার মাধ্যম 1, আমি জানিনি কি মাধ্যম, মাধ্যম 1, আর এইটা হচ্ছে মাধ্যম 2, মাধ্যম 2, আমি জানিনি কোনটা কি। এই যে দুটো মাধ্যমকে আলাদা করেছে এইটাকে বলবো বিভেদ তল। কি বলবো? বিভেদ তল বা বাউন্ডারি। যেমন ধর পুকুর, পুকুরের জল, উপরে বায়ু, যে জলস্তরের উপরের স্তরটাকে আমরা কি বলবো? বিভেদ তল। বুঝতে পেরেছি না বুঝতে পারিনি বাকি পরে বলছি আমি। করলে সাধারণভাবে ওই বিভেদ তলে, সাধারণভাবে ওই বিভেদ তলে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটে। কেন ঘটে সেটা পরে বলছি। মানে এক ডাইরেকশন, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে যখন লাইট যাচ্ছে তখন লাইটের অভিমুখের পরিবর্তন ঘটে। মানে লাইট এরম ভাবে যাচ্ছে, জলে পড়লো এই অভিমুখ থাকে না, হয় এরম হয়ে যাবে নয়তো এইদিকে হয়ে যাবে। এই যে বেন্ডিং টেন্ডেন্সি, এইটাকে বলে আলোর প্রতিসরণ। এখন এখানে দেখ দুটো আরো আমি লিখেছি, সংজ্ঞা লিখেছি। ডেফিনেশন কি বলছে, কোনো আলোকীয় মাধ্যমের, মানে যে কোনো একটা মাধ্যমের সব বিন্দুতেই যদি একটি নির্দিষ্ট অভিমুখে আলোর গতিবেগ একই থাকে, মানে ধর এইখানটা একটা মিডিয়াম, এইখানে একই অভিমুখে একই গতিবেগ, এইখানে এই বিন্দুতে একই দিকে একই গতিবেগ যদি থাকে, সেই মাধ্যমটাকে বলা হবে সমসত্ব মাধ্যম বা চলন প্রতিসম মাধ্যম, ইংলিশে বলে হোমোজিনিয়াস মিডিয়াম। বেসিক্যালি আমাদের এই যে মাধ্যমগুলোকে, বায়ু মাধ্যমকে আমরা কি ধরে নিয়েছি? সমসত্ব মাধ্যম, যার কি প্রত্যেকটা বিন্দুতে আলোর গতিবেগ একই এবং একই দিকে, মানে এই একই দিকে যাচ্ছে। হ্যাঁ, সেইটা আবার ডিপেন্ড করে টেম্পারেচারের উপর, ব্যাপার আছে, আসছি সেগুলো পরে। এটা বুঝতে পেরেছি না বুঝতে পারিস? নেক্সট, ঘূর্ণন প্রতিসম মানে আইসোট্রপিক মিডিয়াম কাকে বলে? মাধ্যমের মধ্যে বিভিন্ন অভিমুখে, আলাদা আলাদা অভিমুখ, এইদিকে এইদিকে, বাট দ্য স্পিড ইজ সেম, গতিবেগ সমান, আলাদা আলাদা, এদিকে গেলে এদিকে হয়তো যাচ্ছে, এইদিকে যাচ্ছে, কিন্তু স্পিড একই, তখন সেই মাধ্যমকে আমরা কি বলবো? আইসোট্রপিক মিডিয়াম বা ঘূর্ণন প্রতিসম মাধ্যম। মানে ঘুরলেও, ডাইরেকশন চেঞ্জ করলেও স্পিড চেঞ্জ হবে না। হয়েছে? এখন স্যার আপনি তো সবকিছু নিয়েই তো মাধ্যমের উপরে বললেন, মাধ্যম এইখানে একটা বিরাট বড় ফ্যাক্টর।
when light travels from one medium to another medium, light tries to bends either towards the normal that is drawn on the point of incidence or from away from the normal. This bending tendency of light is called refraction of light. প্রতিসরণ হচ্ছে আলোর ধর্ম। এক মাধ্যম থেকে অন্য মাধ্যমে গেলে আপতিত হবে তো রশ্মিকে, রশ্মিকে আপতিত হতে হবে। সেই আপতন বিন্দুতে আমি অভিলম্ব টানবো। যদি আলো আপতনের পরে যখন প্রতিসৃত হবে মানে প্রতিসরণ ঘটে, বিভেদ তল বরাবর অভিমুখ পরিবর্তন হবে। প্রতিসৃত হলে হয় অবিলম্বের দিকে সরে যাবে, নয়তো অবিলম্ব থেকে দূরে চলে যাবে। এই যে বেন্ডিং টেন্ডেন্সি বা যে অভিমুখ পরিবর্তন করার ধর্ম, এইটাকেই কি বলা হয়? আলোর প্রতিসরণ ধর্ম। বেসিক্যালি দিস ওয়াজ ফার্স্টলি ইন্ট্রোডিউসড বাই স্যার নিউটন। তিনি কর্পাসকুলার থিওরি দিয়ে এইসব বুঝিয়েছিলেন। পরে এই প্রতিসরণকেই আবার ওয়েভ থিওরি দিয়ে বুঝতে হবে তোকে, সেটা ওয়েভ অপটিক্সে পড়বে। যেটা কার থিওরি ফলো করবে? সেটা হচ্ছে হাইগেন্সের থিওরি ফলো করে। অ্যান্ড দ্যাট ইজ অলসো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড এক্সাম, খুব ইম্পর্টেন্ট। বুঝতে পারছি না? বুঝতে পারিনি? তারপরে স্যার সবই কথা মাধ্যমকে নিয়ে। মাধ্যম কি? মাধ্যম কি? মিডিয়াম। মাধ্যম দু ধরনের, একটা হচ্ছে লঘু মাধ্যম বা রেরার মিডিয়াম, রেরার মিডিয়াম, আর একটা হচ্ছে ঘন মাধ্যম, ঘন মাধ্যম বা ডেন্সার মিডিয়াম। একটা লঘু, একটা ঘন। স্যার কিসের রেসপেক্টে এসব বলছেন? পার্টিকেলস, প্রেজেন্স অফ পার্টিকেলস, মাধ্যমে কত কণা আছে তার উপস্থিতি অনুযায়ী আমরা বলি। ঘন মানে কি? এই মাধ্যমে, এই ঘন মাধ্যম মানে এই মাধ্যমে কণার উপস্থিতি, কণার উপস্থিতি, কণার উপস্থিতি তুলনামূলকভাবে বেশি, তুলনামূলকভাবে বেশি। তুই বেশি বলতে পারবি নি, তুলনামূলকভাবে, অন্যের সঙ্গে তুলনা করলে তুলনামূলকভাবে বেশি হয়। অন দ্য আদার সাইড, লঘু মাধ্যমের জন্য এই মাধ্যমে, এই মাধ্যমে এই কণার উপস্থিতি, কণার উপস্থিতি তুলনামূলকভাবে, তুলনামূলকভাবে কম হয়, কম হয়। অ্যান্ড দিস লিডস টু, এই যে কণা কম বেশি, ধর ভিড় রাস্তায় তুই স্পিড বেশি নিতে পারবি বাইকে, তার মানে আলোর গতিবেগ কি হবে? ঘন মাধ্যমে কম হবে। আর লঘু মাধ্যমে কণা কম মানে কি? ফাঁকা রাস্তা হুড় করে বেরিয়ে যাচ্ছিস, 100-120 তুলে দিবি। তার মানে ঘন মাধ্যমে আলোর গতিবেগ, আলোর গতিবেগ, আলোর গতিবেগ তুলনামূলকভাবে, তুলনামূলকভাবে বেশি কম হয়, তুলনামূলকভাবে কম হয়, কম হয়। আর লঘু মাধ্যমে কি হবে? আলোর গতিবেগ, আলোর গতিবেগ, আলোর গতিবেগ তুলনামূলকভাবে বেশি হয়, তুলনামূলকভাবে বেশি হয়, বেশি হয়। এই যে, তার মানে এক মাধ্যম থেকে এক মাধ্যমে গেলে কি হয়? আলোর গতিবেগের তারতম্য ঘটে। সেই জন্যেই কি হয়? আলোক রশ্মি বেঁকে যায়। বেঁকে যায় বলতে বক্ররেখা নয়, এরাম যেতে যেতে এই হয়ে গেল, এরাম যেতে যেতে এই হয়ে গেল, বেন্ড করে যায় ডাইরেকশন ওয়াইজ। এখন সব থেকে স্পিড কোথায় বেশি হয়? এই যে বায়ু বা শূন্য মাধ্যম, একে একটা ধরা হয়েছে আইসোট্রপিক হোমোজিনিয়াস মিডিয়াম। মানে কি? এই আইসোট্রপিক প্লাস হোমোজিনিয়াস দুটো কন্ডিশনই ফুলফিল করে বায়ু বা শূন্য মাধ্যম। দেখা গেছে
বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা শূন্য মাধ্যমে আলোর গতিবেগ, আলোর গতিবেগ সর্বোচ্চ হয়, আলোর গতিবেগ সর্বোচ্চ হয় এবং তার ভ্যালুকেও আমরা জানি কত হয়, দ্যাট ইজ ডিফাইন্ড অ্যাজ c is equal to 3 into 10 raised to the power 8 মিটার পার সেকেন্ড, ফিক্সড ভ্যালু। এর থেকে বেশি কোনো মাধ্যমে স্পিড হয় না। তা সব থেকে বেশি কোথায় হয়? বায়ুতে। বায়ু মানে শূন্য মাধ্যম ধরে নিবি তুই, আমি যতবার বায়ু বলবো তুই বলে ধরে নিবি বায়ু বা শূন্য বলতে চাইছি স্যার। তাহলে বায়ুর থেকে কোনো লঘু মাধ্যম হবে? তাহলে দ্য মোস্ট রেয়ার মিডিয়াম, মোস্ট রেয়ার মিডিয়াম কোনটা? বায়ু। সব থেকে লঘু মাধ্যম কে? বায়ু। তার মানে বায়ু বা শূন্য মাধ্যম, বায়ু বা শূন্য মাধ্যম হলো, শূন্য মাধ্যম হলো সব থেকে লঘু মাধ্যম, সব থেকে লঘু মাধ্যম। তার মানে বায়ু বাদ দিয়ে অন্য সব মাধ্যমে আলোর বেগ কি বায়ুর থেকে কম। তার মানে বায়ুর সাপেক্ষে অন্য সব মাধ্যম কি ঘন। তার মানে নেক্সট পয়েন্ট পাচ্ছি, বায়ু বা শূন্য মাধ্যমের সাপেক্ষে, শূন্য মাধ্যমের সাপেক্ষে, সাপেক্ষে অন্য সমস্ত মাধ্যম, অন্য অন্য সমস্ত মাধ্যম, অন্য সমস্ত মাধ্যমই ঘন মাধ্যম, ঘন মাধ্যম। তাহলে বায়ু হচ্ছে মোস্ট রেয়ার, মোস্ট রেয়ার মিডিয়াম, সব থেকে লঘু বায়ু, বায়ু বাদ দিয়ে সবাই ঘন। আর দেখ একমাত্র বায়ুতেই আমি স্পিডটা জানি লাইটের, তার মানে যে কোনো মিডিয়ামের স্পিড কার সঙ্গে আমি কম্পেয়ার করব? বায়ু। সেইখান থেকেই আমরা এই যে স্পিডের তারতম্য অ্যাকচুয়াল, এইখান থেকেই আসে হচ্ছে প্রতিসরাঙ্কের কনসেপ্ট। মাধ্যমের প্রতিসরাঙ্ক বা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক একই জিনিস। মাধ্যমের মানে মিডিয়ামের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম অর দ্য অ্যাবসোলিউট রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ মিডিয়াম ইজ দ্য সেম থিং। দুটো জিনিসই এক। পরম মানে কি? ওকে এক্সিট করে কেউ যেতে পারবে না, অ্যাবসোলিউট ওর থেকে এক্সিট করে কেউ যেতে পারবে না। কাকে? এর রেসপেক্টে দেখব, এর রেসপেক্টে দেখব। কোন মাধ্যমের প্রতিসরাঙ্ক কি? স্যার প্রতিসরাঙ্ক আমি কি বললাম, এই যে স্পিডের তারতম্য হয়, একটা মাধ্যম থেকে অন্য মাধ্যমে আলো গেলেই কি হবে? তাদের গতিবেগের পরিবর্তন ঘটবে, সেটাকেই আমরা মাধ্যমের প্রতিসরাঙ্ক বলে লিখি। কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে হচ্ছে, এটাকে আমরা মিউ এম দিয়ে ডিনোট করছি। কি? মিউ এম। কার রেসপেক্টে? কারোর তো সাপেক্ষে হবে স্যার। মিউ হচ্ছে কোনো মাধ্যমের সাপেক্ষে, মানে কার সাপেক্ষে? বায়ু, কারণ বায়ুকেই কি আমি রেফারেন্স দিয়েছি। তার মানে এইটার রেসপেক্টে, এআর এর কার রেসপেক্টে? বায়ুর সাপেক্ষে। এবার ওটাকেই আমরা বলি কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক মানে বায়ুর সাপেক্ষে তোকে নিতে হবে। তোকে এখানে এখানে দেবে না, এইটা এইটা থাকবে না, এ লেখা থাকবে না। এ লেখা না থাকলেও তোকে কি ধরে নিতে হবে? বায়ুর সাপেক্ষে। তো আমি এখানে এ লিখেই করছি, বায়ুর রেসপেক্টে। এইটার মানে হচ্ছে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমে আলোর গতিবেগ সর্বোচ্চ, তার তুলনায় অন্য মাধ্যমে কম। কতটা কম? সেই অনুপাতটাকে আমরা বলবো কি? ওই মাধ্যমের প্রতিসরাঙ্ক। যেহেতু বায়ুর রেসপেক্টে নিচ্ছি, এইটাকে আমরা পরম প্রতিসরাঙ্ক বলে থাকি। পরম প্রতিসরাঙ্ক মানে এক্সিট করতে পারবে না, একে ছেড়ে যেতে পারবে না বায়ুর সাপেক্ষে। এইটা মানে হচ্ছে বায়ু বা শূন্য মাধ্যমে, বায়ু বা
শূন্য মাধ্যমে আলোর বেগ, আলোর গতিবেগ বাই যে মাধ্যমের কথা বলছি সেই মাধ্যম বা ওই মাধ্যমে আলোর গতিবেগ, মানে কি হলো, ওই যে মাধ্যমটা সেখানে তো আলোর গতিবেগ কম হবে, কত কম সেইটা ডিফাইন করে কে, মাধ্যমের প্রতিসরাঙ্ক। এইটাকে স্যার মিউ এম, শূন্য বা বায়ু মাধ্যমে আমি কত লিখতে পারি, সি, ওই মাধ্যমে আমি আলোর বেগ ধরছি ভি এম, ওই মাধ্যমে আলোর বেগ যদি ধরি এটা, তাহলে মিউ এম কে আমরা এরকম ভাবে লিখতে পারি। তাহলে দেখ হিসেব মতো আমি এরকম ভাবে ভাবতে পারি, কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক লেখা মানে গতিবেগ দিয়ে লিখতে হবে, যার সাপেক্ষে তাতে বেগ বাই যে মাধ্যমে সেই মাধ্যমের বেগ, সেই মাধ্যমে আলোর বেগ, তাই নয়? বেগ দিয়ে যদি গতিবেগ, আলোর গতিবেগ দিয়ে যদি লিখি, পিছনেরটা বাই সামনেরটা নয়, গতিবেগ দিয়ে যদি লিখি পিছনেরটা বাই সামনেরটা, পিছনে কে বসে, যার সাপেক্ষে, এখানে তো বায়ু, সবসময় বায়ুর সাপেক্ষে। এইটার মানে হচ্ছে তাহলে পরম প্রতিসরাঙ্ক বা মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা মাধ্যমের প্রতিসরাঙ্কের ডেফিনেশন কি, বায়ুর তুলনায়, বায়ুতে আলোর বেগ যত, তার তুলনায় ওই নির্দিষ্ট মাধ্যমে আলোর গতিবেগ যত গুণ কম, সেইটাকেই আমরা বলবো ওই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক বা মাধ্যমের প্রতিসরাঙ্ক। ইট ইজ অলওয়েজ উইথ রেসপেক্ট টু এয়ার। এখন এ কি, স্যার বেগের রাশি, দেখো বেগ বাই বেগ, এ তার মানে একক বিহীন এবং মাত্রাহীন রাশি, মাত্রাহীন। তাহলে দেখ সি তো কনস্ট্যান্ট স্যার, সবসময় সি তো ফিক্সড, শূন্য মাধ্যমে আলোর বেগ কত হয়, ফিক্সড 3 × 10⁸ মিটার/সেকেন্ড। সো মিউ এম ইজ প্রপোর্শনাল টু 1/vm। vm মানে কি, ওই মাধ্যমে আলোর গতিবেগ। তার মানে যে মাধ্যমে আলোর গতিবেগ যত বেশি হবে মিউ তত কম হবে। গতিবেগ বেশি মানে লঘু, লঘু হলে মিউ কত হবে, কম হবে। আর গতিবেগ যদি কম হয় মিউ বেশি, তাহলে ঘন মাধ্যমের জন্য কি হয়, মিউ বেশি হয়। লঘু মাধ্যমে মিউ কম আর ঘন মাধ্যমে মিউ বেশি। কিন্তু বল তাহলে আমাকে মিউ অফ এয়ার কত হবে, বায়ু, উইথ রেসপেক্ট টু এ, তার মানে সি বাই সি দ্যাট ইজ ইকুয়াল টু 1। তার মানে বায়ুর প্রতিসরাঙ্ক কত, 1। আদারওয়াইজ বায়ু ছাড়া অন্য সমস্ত মাধ্যমে এইটা বেশি এটা কম হবে, এর থেকে তো বেশি হতে পারে না, এর কম হবে। অ্যাজ এ রেজাল্ট মিউ এম সবসময় কি হবে, গ্রেটার দ্যান 1। তাহলে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক হয় 1-এর বেশি হবে নয়তো সমান হবে, কম হতে পারে না। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 1 হতে পারে, কার, বায়ুর, নয়তো 1-এর বেশি হবে, 1-এর কম হতে পারবে না, কারণ নিচে বেশি হতেই পারবে না। বুঝতে পেরেছি না বুঝতে পারিনিস? এখন এটা তো স্যার স্পিড দিয়ে দিলেন, আমরা কি বলতে পারবো এরকম, দেখ দেখি এইখানটা, কোন মাধ্যমে আলো কি, ওয়েভের বেগ মানে কি, λ/t, তরঙ্গ দৈর্ঘ্য বাই সময়। একক সময় মানে কি, সময় ফিক্সড, তার মানে এ যদি কনস্ট্যান্ট হয় আমি বলতে পারবো ভি ইজ প্রপোর্শনাল টু ল্যামডা। বেগ কি, তরঙ্গ দৈর্ঘ্যের সমানুপাতিক, তার মানে মিউ এম ইজ প্রপোর্শনাল টু 1/λm। যে মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যত বেশি, তার মাধ্যমের তো হয় না, আলোর, যে আলো ফেলছিস, যে বর্ণের আলো ফেলছিস, সেই বর্ণের যদি যত তরঙ্গ দৈর্ঘ্য বেশি হবে, তার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে প্রতিসরাঙ্ক তত কম হবে। তাহলে আমি মিউ এম কে যদি এরকম ভাবে লিখতে চাই, মিউ এম ইজ ইকুয়াল টু ল্যামডা ইন এয়ার বাই ল্যামডা ইন মিডিয়াম, লিখতে পারবো? ইয়েস স্যার।
সো ল্যামডা ইন এয়ার ইজ ইকুয়াল টু ল্যামডা মিডিয়াম ইন্টু মিউ। এটা দিয়েও আমরা ডিফাইন করতে পারি। এই যে পরম প্রতিসরাঙ্ক এর তাপমাত্রার উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করে? এইখানে লিখছি, নোট বলে লিখবি। তাপমাত্রা বৃদ্ধি পেলে, তাপমাত্রা বৃদ্ধি পেলে, দেখ এই মিউএমটা যেটা আমি লিখেছি এটা আমি মানে জেনারেল লিখেছি আমি, এইটা থেকে কি পাচ্ছি? অ্যাকচুয়ালি এই ল্যামডা এম দিয়ে কসি বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি তার উপপাদ্য দিয়েছিলেন। তাপমাত্রা বৃদ্ধি পেলে প্রতিসরাঙ্ক হ্রাস পায়, প্রতিসরাঙ্ক হ্রাস পায়, প্রতিসরাঙ্ক হ্রাস পায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোট স্যার, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার মানে ভাব, বায়ুতে বিভিন্ন স্তর আছে। সব থেকে গরম স্তর কোনটা? যেটা মাটি। তার উপরের স্তর, এটা মনে কর বেশি গরম, এই স্তরটা কম গরম, ডান হাতের স্তরটা কম গরম। তাহলে এ কি? লঘু, এ ঘন। কারণ এ যদি বাড়ে এ হ্রাস পাবে, মানে কি? লঘু। তার মানে যেখানে টেম্পারেচার বেশি যে মাধ্যমের, সে কি? লঘু মাধ্যম। বুঝেছিস না বুঝিনিস? তুলনামূলক ভাবে এই দুটো মাধ্যমকে যদি আমরা তুলনা করি, এর টেম্পারেচার বেশি আর এর টেম্পারেচার কম যদি হয়, তাহলে এ লঘু এ ঘন। এর যদি কম হয় আর এর যদি বেশি হয়, তাহলে এ ঘন এ লঘু। হয়েছে? এখন কসি কি বলছে? প্রতিসরাঙ্কের সঙ্গে, প্রতিসরাঙ্কের, মাধ্যমের প্রতিসরাঙ্ক লেখ, মাধ্যমের প্রতিসরাঙ্কের সঙ্গে সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক, সম্পর্ক। দেখ আমরা কিন্তু মিডিয়ামের কথাটা আগে বলে ফেলছি। মিডিয়াম নিয়ে আগে আমরা ডিসকাস করে প্রতিসরাঙ্ক পড়ে নিয়ে তারপর আমরা প্রতিসরণে যাব। অ্যাকচুয়ালি এরকম ভাবেই করতে হয়, পর পর, আগে একটু জানতে হবে। কি বলছে? কসি বলছে, কসির সূত্র, কসির সূত্র মিউ ইজ ইকুয়াল টু এ প্লাস বি বাই ল্যামডার স্কয়ার। যেখানে মিউ কি? মাধ্যমের প্রতিসরাঙ্ক বা পরম প্রতিসরাঙ্ক ভাবতে পারিস, মাধ্যমের প্রতিসরাঙ্ক। এবং ল্যামডা কি? ল্যামডা হচ্ছে আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ দৈর্ঘ্য। যদি এদের গ্রাফ দেখি, যদি এদের গ্রাফ দেখি তাহলে কিরকম হবে? গ্রাফ হবে, স্যার এইদিকে আমি প্রতিসরাঙ্ককে নিচ্ছি আর এইদিকে এক্স অক্ষ বরাবর আমি ল্যামডাকে নিচ্ছি, তরঙ্গ দৈর্ঘ্যকে এইদিকে নিচ্ছি আর প্রতিসরাঙ্ককে এইদিকে নিচ্ছি। কিরকম সম্পর্ক? স্যার এ আর বি ধ্রুবক, এ ও বি হচ্ছে ধ্রুবক, এ ও বি হলো ধ্রুবক। তার মানে ইনভার্স স্কয়ার ল এর মতন হবে, আয়তকার সমপরাবৃত্তাকার, এরকম গ্রাফ। জাস্ট ফর নলেজ, আর কিচ্ছু না, জাস্ট ফর নলেজ, একটুখানি এগুলো জানতে হবে। এইখান থেকেই আমরা তার মানে মাধ্যমের পরম প্রতিসরাঙ্ককে কি দেখলুম? বায়ুর সাপেক্ষে। তাহলে পরম প্রতিসরাঙ্ককে কি আমরা বলতে পারি আপেক্ষিক প্রতিসরাঙ্ক? হ্যাঁ বলতে পারি, অলওয়েজ উইথ রেসপেক্ট টু এয়ার। এবার আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক করব দুটো মাধ্যমের রেসপেক্টে। কোনো মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক সর্বদা এক হয়, এক বা একের বেশি হতে পারে, একের কম সম্ভব নয়। আর যদি পরম প্রতিসরাঙ্ক বা প্রতিসরাঙ্ককে লিখবো যদি বেগ দিয়ে লিখি, আলোর গতিবেগ দিয়ে, পিছনেরটা বাই সামনেরটা, আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলে হেডিং। তুমি মেরে দেবো চুলায়, বিয়ে হবে না, এমন মারবো দাঁত ভেঙে যাবে, বিয়ে হবে না। এখন একটাই, কিছু করলে এই জায়গাটা দিয়ে মারবো, এরকম এরকম, এইখানে দাঁতটা ভেঙে যাবে আর বিয়ে হবে না। ছেলে হলেও বিয়ে হবে না, মেয়ে হলেও বিয়ে হবে না, ওরকম ভাবে মার দিতে হবে ছাত্রছাত্রীদেরকে। তোদের কত ট্যালেন্ট, ট্যালেন্ট গুলোকে নষ্ট করে ফেলছে।
কনসেন্ট্রেশন নেই তোদের, এই হচ্ছে তোদের জেনারেশনের প্রবলেম। বাকি তোদের তোদের কোয়ালিটি আমাদের থেকে অনেক বেশি। আমরা আমাদের মধ্যে যে ক্যাপাবিলিটিস নেই, তোদের মধ্যে সেই ক্যাপাবিলিটিস আছে। তোদের একটাই অভাব, কি বলতো, তোরা আমাদের থেকে অনেক বেশি স্মার্ট, কনসেন্ট্রেশন নেই আর হার্ড ওয়ার্ক করতে পারিস। প্রবলেম এইখানে, না হলে তুই প্রচুর বড় জায়গায় চলে যেতিস তোরা। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? স্যার দুটো মাধ্যমের মধ্যে যখন আমরা তুলনা করব তখন আপেক্ষিক প্রতিসরাঙ্ক আমরা বলতে পারি, তখনই আমরা আপেক্ষিক প্রতিসরাঙ্ক বলতে পারবো। আপেক্ষিক প্রতিসরাঙ্ক মানে কি? দুটো মাধ্যমের প্রতিসরাঙ্ককে তুলনা করতে হবে। আপেক্ষিক মানে তো তাই রে? হ্যাঁ স্যার। ধর অনেক বইতে মাধ্যম 1 মাধ্যম 2, অনেক বইতে মাধ্যম এ মাধ্যম বি, যা ইচ্ছা করে দিতে হবে। আমি দুটো মাধ্যম নিচ্ছি, মাধ্যম 1, এটা হচ্ছে মাধ্যম 1, এর প্রতিসরাঙ্ক হচ্ছে, আচ্ছা এই মাধ্যম 1-এ আলোর গতিবেগ আমি ধরছি, এই মাধ্যমে তো আলোর গতিবেগ হবে, সেই আলোর গতিবেগকে আমি ধরছি v1। আর মাধ্যম 2 নিচ্ছি, এদিকে নিচ্ছি মাধ্যম 2, কম্পেয়ার করবো দুটোকে। মাধ্যম 2 এতে আলোর বেগ, এই মাধ্যম 2 এতে আলোর বেগ বা গতিবেগ একই ব্যাপার, v2। কত? v2 আমি ধরেছি, আমি জানি না v1 বেশি না v2 বেশি, আমার দেখার দরকার নেই এসব। আমি মাধ্যম 1-এর প্রতিসরাঙ্ক μ1 ধরলুম। কত? μ1। তাহলে আমায় বল μ1 কে কি আমি এরকম লিখতে পারবো? c/v1। হ্যাঁ স্যার। আমি এর প্রতিসরাঙ্ক মাধ্যম 2 এর প্রতিসরাঙ্ককে লিখছি, প্রতিসরাঙ্ককে ধরলুম μ2। তাহলে বল μ2 কে কি আমি লিখতে পারবো? c/v2। লিখতে পারবো না পারবো না? লিখতে পারবো। এখন তোকে বলছে মাধ্যম 1-এর সাপেক্ষে, মাধ্যম 1-এর সাপেক্ষে মাধ্যম 2-এর সাপেক্ষে মাধ্যম 2-এর প্রতিসরাঙ্ক, এটাই তো আপেক্ষিক। হ্যাঁ এটাই তো আপেক্ষিক রে। তাহলে এটাকে লিখতে হলে কি করে লিখবো? মিউ ডিনোটেশন দিচ্ছি। কার সাপেক্ষে? 1-এর সাপেক্ষে, তাহলে ও পিছনে গেল। কার? 2-এর, 2 আগে। যার সাপেক্ষে হয় সে পিছনে। এরকম ভাবে লিখতে হয় মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1। বেগ তো আমি জানি, যদি বেগ দিয়ে লিখি কি পিছনেতে আলোর বেগ, এই মাধ্যম 1-এ আলোর বেগ কত স্যার? v1 বাই মাধ্যম 2-এ আলোর বেগ, এটাই তো ছিল। আলোর গতিবেগ দিয়ে যদি লিখি পিছনের মাধ্যমটাতে আলোর বেগ বাই সামনের মাধ্যমটাতে আলোর বেগ। এখন এটাকে অসভ্যভাবে সাজা, একদম অসভ্যভাবে সাজাবি। c/v2 c/v1 লিখতে পারবো? v1টা ঘুরে উপরে যাবে, v2টা নেমে। তার মানে মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 1। ও স্যার এটা μ2 নয়? ও স্যার এই নিচেরটা μ1 নয়? এই যে, তার মানে কি শিখলুম? প্রতিসরাঙ্ক দিয়ে যদি লিখি পিছনেরটা বাই সামনেরটা, আর বেগ দিয়ে লিখলে পিছনেরটা বাই সামনেরটা। প্রতিসরাঙ্ক দিয়ে লিখলে সামনেরটা বাই পিছনেরটা, আর বেগ দিয়ে লিখলে পিছনেরটা বাই সামনেরটা। খাতাম। এইটা মনে রাখতে হয়। এগুলো সব ক্লাস 10-এ ছিল, বুঝলি তো? মনে নেই। ওই যে বললুম মনের কথা তোরা শুনিস একটু বেশি, মন বলেছে ভুলে যেতে। তাহলে সেম ভাবে বল মাধ্যম 2-এর সাপেক্ষে মাধ্যম 2-এর সাপেক্ষে মাধ্যম 2-এর সাপেক্ষে মাধ্যম 1-এর প্রতিসরাঙ্ক, এটাও আপেক্ষিক প্রতিসরাঙ্ক। বলো কি হবে? মিউ, আগে ডিনোটেশন, কার সাপেক্ষে? 2-এর। কার? 1-এর। মিউ অফ 1 উইথ রেসপেক্ট টু 2। তাহলে এইটাকে বেগ দিয়ে লিখলে কি হবে? পিছনেরটাতে বেগ
বাই সামনেরটাতে বেগ। একে একটু অবাধ্যভাবে সাজাও। আমি বলছি এটাকে লিখছি সি বাই ভি ওয়ান, সি বাই ভি টু, লিখতে পারবো? ইয়েস স্যার। ও স্যার এটাই তো মিউ টু, মিউ ওয়ান, আর এটা কি মিউ টু। দিস ইজ মিউ ওয়ান উইথ রেসপেক্ট টু টু। ওই দেখ একই এসছে না, পিছনের সামনেরটা বাই পিছনেরটা। আচ্ছা স্যার এইটাকে বলছি আমি এরম লিখতে পারবো, ওয়ান বাই মিউ টু বাই মিউ ওয়ান, লিখতে পারবো? হ্যাঁ স্যার। তাহলে মিউ ওয়ান উইথ রেসপেক্ট টু টু ইজ ইকুয়াল টু, এইটাকে লিখতে পারবো মিউ অফ টু উইথ রেসপেক্ট টু ওয়ান, লিখতে পারবো? লিখতে পারবো। এটাকে দিয়েই বলা হয়, এটাই লাইটের রিভার্সেবল প্রপার্টি বা রিভার্সিবিলিটি বা আলোর প্রত্যাবর্তক ধর্মকে প্রমাণ করে। কি? আলোর আলোর প্রত্যাবর্তক প্রত্যাবর্তক ধর্ম এইটাকে প্রমাণ করে। এইটা যে আলো যদি এই পথে যাস আর এই পথে বেরোয়, তাহলে এই পথে নিয়ে গেলে এই পথে বেরোবে, এইটাকে প্রমাণ করে হচ্ছে এইটা। তো কোশ্চেন ঘুরিয়ে দিলে একটু বুঝে লিখবে। হ্যাঁ, আলোর প্রত্যাবর্তক ধর্ম এটাই প্রমাণ করে। বুঝেছো? দেখ এখন আমায় বল, মাধ্যমের এই যে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, একের বেশি, একের কম বা একের সমান, কোনটা হতে পারে? তিনটেই হতে পারে। কেন? ক্লাস 10-এর এটা হাইফাই কোশ্চেন, আমাকে দিলেই আমি এই কোশ্চেনটা আগে জিজ্ঞাসা করি, তাহলে বুঝে যাই যে আলো বুঝতে পেরেছে না বুঝতে পারে। ভাব, তোকে বললো জলের প্রতিসরাঙ্ক, জলের, ওয়াটার মানে জল, এই ডাব্লু দিয়ে ওয়াটার বোঝাচ্ছি, মনে কর 3/2, আর কাঁচের মনে কর বলেছে 4/3 বলেছে। তাহলে তুই আমাকে বল কাঁচ সাপেক্ষে জলের কত হবে? কাঁচের এই জলের বাই কাঁচের, তাহলে সেটা কত হবে? জলের কত? 3/2 ইন্টু এটা ঘুরে যাবে 3/4, তাহলে 9/8, ইট ইজ গ্রেটার দেন 1। ইফ উই সি মিউ অফ জি উইথ রেসপেক্ট টু ডাব্লু, মানে গ্লাসের জল সাপেক্ষে, তখন এটা উল্টে যাবে 1 বাই মিউ অফ ওয়াটার উইথ রেসপেক্ট টু জি। তাহলে ওইটা উল্টে গেলে কত? 8/9, 1 কম। আবার যদি এরকম ভাবিস গ্লাস উইথ রেসপেক্ট টু গ্লাস, ইট ইজ 1। কোন মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক 1 কম হতে পারে না, হয় 1 হবে নয়তো 1 বেশি হবে। আপেক্ষিক প্রতিসরাঙ্ক 1 বেশিও হতে পারে, 1 কমও হতে পারে, 1 সমানও হতে পারে। বুঝেছো না বোঝো? এরম ভাবে আপেক্ষিক প্রতিসরাঙ্ক দিয়ে আমাদের অঙ্ক দেয়। এবার আমরা ঢুকবো হচ্ছে প্রতিসরণে। এক্সাক্ট প্রতিসরণ কি এবার জানবো, যে প্রতিসরণ কি, প্রতিসরণের ফর্মুলাগুলো, কারণ এইগুলো না জানলে দিস আর দ্য বেসিক থিংস। হয়েছে? আচ্ছা প্রতিসরাঙ্ক কি? একটা ধ্রুবক কিন্তু সংখ্যা, সে পরম প্রতিসরাঙ্কই হোক বা আপেক্ষিক প্রতিসরাঙ্কই হোক। এই দেখ সংখ্যা নয়, তাহলে প্রতিসরাঙ্ক কি? ধ্রুবক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক কি? ধ্রুবক। হয়েছে? এবার মেনলি আমরা প্রতিসরণ পড়ব। আমি এইখানে মাধ্যম 1 লিখেছি, যেই মাধ্যমটার প্রতিসরাঙ্ক μ1, আমি জানি না কি মাধ্যম। এইখানে মাধ্যম 2 নিয়েছি, এর প্রতিসরাঙ্ক μ2। যদি μ2 বেশি হয় তাহলে এটা ঘন, আর যদি μ1 বেশি হয় তাহলে μ1 ঘন। আমি ধর এখানে ধরেই নে এটা লঘু মাধ্যম, আর এটা লঘু মাধ্যম, আর এটা ঘন মাধ্যম। আলোক রশ্মি লঘু থেকে ঘনতে আসছে। প্রথমে আপতিত রশ্মি আসবে, চলো আপতিত রশ্মিকে নিয়ে এসো। এটা আপতিত রশ্মি। আপতিত রশ্মি কিরম ভাবে যাবে? সোজা যাওয়ার কথা, রশ্মির যাওয়ার কথা কিরকম? সোজা। তোর প্রথম কাজ হচ্ছে আপতন বিন্দুতে অবিলম্ব আঁকা। আপতন বিন্দুতে অবিলম্ব আঁকা হচ্ছে তোর প্রথম কাজ। স্যার এটা আপতিত রশ্মি, এটা আপতন বিন্দু, আপতন বিন্দুতে এটা অবিলম্ব। অবিলম্ব থেকে আপতিত রশ্মি পর্যন্ত যে কোণ তাকে আমরা কি বলি? আপতন কোণ। তার মানে আই সমান আপতন কোণ। আপতন কোণ।
রশ্মি যদি লঘু থেকে ঘনতে আসে তখন অবিলম্বের দিকে সরে আসে, কি হয়? অবিলম্বের দিকে। আর যদি ঘন থেকে লঘু যায় তাহলে অবিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে এ কি হবে? একটু অবিলম্বের দিকে সরে আসবে, অবিলম্বের দিকে সরে এলো, অবিলম্বের দিকে সরে এলো। এই যে এইটা হচ্ছে প্রতিষ্ঠিত রশ্মি, এই কোণটাকে অবিলম্ব থেকে এই প্রতিষ্ঠিত রশ্মি পর্যন্ত যে কোণ সেটাকে আমরা কি বলবো? আর প্রতিসরণ কোণ। প্রতিসরণ কোণ, প্রতিসরণ কোণ। বেশ স্যার, তাহলে দেখ রশ্মির চ্যুতি ঘটেছে, বিচ্যুতি ঘটেছে, যাওয়ার কথা এইখান দিয়ে, গেছে এইখান দিয়ে, তার মানে এটাই কি? রশ্মির বিচ্যুতি। দিস ইজ ডেল্টা। কত? ডেল্টা কত হবে? এইটা যদি আই হয় এটা বিপ্রতীপ কোণ আই, এটা আই, এটা আর, এটা কত হবে? আই মাইনাস আর। ডেল্টা ইজ নোন অ্যাজ চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ। চ্যুতি কোণ বা বিচ্যুতি কোণ বার করব কি করে? ডেল্টা ইজ ইকুয়াল টু আই মাইনাস আর। স্যার যখন লঘু থেকে ঘনতে যাবে, যখন লঘু থেকে ঘন যাবে, এটা মনে রাখবি, লগ ল থেকে ঘ, ল থেকে ঘ, আই গ্রেটার দেন আর, ঘ থেকে ল, ঘ থেকে ল, আর গ্রেটার দেন, আর গ্রেটার দেন আই, আর গ্রেটার দেন আই। তাহলে আমরা এইটাকে লিখবো ডেল্টা ইজ ইকুয়াল টু মোড অফ আই মাইনাস আর। যখন আর বেশি তখন আর মাইনাস আই, যখন আই বেশি তখন আই মাইনাস আর। এটাই রশ্মির বিচ্যুতি, এসব আমরা শিখেছি। তাহলে ঘন থেকে লঘু গেলে অবিলম্বের, লঘু থেকে ঘন গেলে অবিলম্বের দিকে সরে আসবে প্রতিষ্ঠিত রশ্মি, আর ঘন থেকে লঘু গেলে অবিলম্ব থেকে দূরে সরে যাবে। হয়েছে? এখন প্রতিসরণের সূত্র কি বলছে? প্রতিসরণের সূত্র, দুটো সূত্র। প্রথম সূত্র কি বলছে? এই আপতিত রশ্মি, এই আপতন বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, এই প্রতিষ্ঠিত রশ্মি, এরা সর্বদা একই তলে থাকবে। এটা বোর্ডের তলে আছে, এরা সর্বদা একই তলে থাকবে। দ্বিতীয় সূত্র হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যেটা ইন্ট্রোডিউস করেছিল স্নেল, শামুক বাবুর সূত্র। স্নেলের সূত্র কি? তোরা যেটা বাচ্চাবেলায় পড়েছিস, স্নেলের সূত্র হচ্ছে আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত সর্বদা ধ্রুবক হয়। এইটা তো বাচ্চাবেলায় পড়েছো, এইখানে এসো। আপতন কোণ এবং প্রতিসরণ কোণের সাইনের অনুপাত মাধ্যম দুটির আপেক্ষিক প্রতিসরাঙ্কের সমান হয়, যা একটি ধ্রুবক। আপেক্ষিক প্রতিসরাঙ্ক ধ্রুবক, এটাই হয়। ক্লাস 10-এ যখন আমি পড়েছি তখনও বলেছি। এখন মনে কর কোন রশ্মি ডাইরেক্টলি অবিলম্ব বরাবর পড়ছে, তাহলে কোনো দিকে বেন্ট হবে না, সোজা বেরিয়ে যাবে। কোন রশ্মি যদি এরকম ভাবে আসে যে অবিলম্ব বরাবর, মানে এরকম আসছে অবিলম্ব বরাবর, সে কোনো দিকে বেন্ট হবে না, সোজা বেরিয়ে যাবে। কারণ ও বুঝতে পারে না, ডিসাইড করতে পারে না ইন হুইচ ডাইরেকশন আই নিড টু ফলো, সোজা একদম অবিলম্ব বরাবর পাস করে যায়, কোনো ডেভিয়েটই হবে না। তাহলে কোন সময় বিচ্যুতি শূন্য হয়? যখন আলোক রশ্মি যে কোনো মাধ্যম, সে লঘু থেকে ঘন হোক, ঘন থেকে লঘু হোক, যা ইচ্ছা হোক, অবিলম্ব বরাবর আপতন হলে তার বিচ্যুতি কি হয়? সর্বনিম্ন, অর্থাৎ শূন্য হয়। বুঝেছ না বোঝুনি? এখন স্নেলের সূত্র কি বলছে? স্নেলের সূত্র বলছে, স্নেলের সূত্র বা এটাই হচ্ছে প্রতিসরণের দ্বিতীয় সূত্র। স্নেলের সূত্র, একে অ্যাপ্লাই করতে হয় এরকম ভাবে। আপতন মাধ্যম এটা, আর এটা কি? প্রতিসৃত মাধ্যম। তাই প্রতিসরণ ঘটেছে এইখানে, এটা আপতন মাধ্যম আর এটা প্রতিসৃত মাধ্যম বা প্রতিসরণ মাধ্যম, যেখানে প্রতিসরণ ঘটে। আর যেখানে আপতন ঘটে সেটাকে আপতন মাধ্যম। আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু আপতন কোণের সাইন ইজ ইকুয়াল টু প্রতিসৃত মাধ্যমের প্রতিসরাঙ্ক ইনটু প্রতিসরণ কোণের সাইন। এরম ভাবেই অ্যাপ্লাই করতে হয়। তাহলে এইখান থেকে সাইন আই বাই সাইন আর লিখতে পারবো সমান মিউ টু বাই মিউ ওয়ান, অ্যান্ড ইট ইজ রিটেন অ্যাজ সাইন আই। এটাকেই আমরা লিখতে পারবো কি?
সাইন আই বাই সাইন আর ইজ ইকুয়াল টু, স্যার এটা কি মিউ টু উইথ রেসপেক্ট টু ওয়ান, যেটা একটা ধ্রুবক। দিস ইজ দ্য এক্সাক্ট ফর্ম অফ স্নেলস ল। তুই বাচ্চাবেলায় কি করেছিস, মিউ ওয়ানটাকে বায়ু ধরেছিলিস, বায়ুতে মিউ ওয়ান কত হয় 1, আর অন্য মাধ্যমের মিউ টুটাকে মিউ ধরেছিলিস, তাহলে দেখ মিউ বাই ওয়ান মিউ, ওই জন্য সাইন আই বাই সাইন আর সমান মিউ করতিস। দ্যাট ইজ আ পার্টিকুলার এক্সাম্পল, একটা নির্দিষ্ট তোকে উদাহরণ দেওয়া হয়েছিল। ইন জেনারেল আই নিড টু ফলো দিস প্রসেস। আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু আপতন কোণের সাইন সমান প্রতিষ্ঠিত মাধ্যমের প্রতিসরাঙ্ক ইন্টু প্রতিসরণ কোণের সাইন। এরম ভাবে স্নেলস লকে অ্যাপ্লাই করতে হয়, বুঝেছো? যেটা আপেক্ষিক প্রতিসরাঙ্ক সেটা একটা সবসময় কি কনস্ট্যান্ট, হয়েছে? আচ্ছা, এরপর দেখ এই যে রশ্মিটার বিচ্যুতি ঘটছে, কেন হচ্ছে, এর কারণ কি? এর কারণ কি? এর কারণ হলো দুই মাধ্যমের স্পিডের তারতম্য, আলোর গতিবেগের পার্থক্য ঘটে যায়, তার জন্যই এসব হয়। এরপর পড়ব হচ্ছে কাঁচের স্ল্যাবের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। মনে পড়ছে? বিশাল ইম্পর্টেন্ট ছিল ক্লাস 10-এ। সেই যে আপতিত রশ্মি আর প্রতিষ্ঠিত রশ্মি কি হতো, এইখানে আমি একটা কনসেপ্ট বলতে ভুলে গেছি, আপেক্ষিক প্রতিসরাঙ্ক রিলেটেড একটা কনসেপ্ট বলতে ভুলে গেছি। দেখ তুই আমায় বল মিউ অফ 1 উইথ রেসপেক্ট টু 2 ইন্টু মিউ অফ 2 উইথ রেসপেক্ট টু 3 ইন্টু মিউ অফ 3 উইথ রেসপেক্ট টু 4 অ্যান্ড সো অন, এরম ভাবে চলছে আপ টু n পর্যন্ত। মিউ অফ n উইথ রেসপেক্ট টু 1 উইথ রেসপেক্ট টু n, এই মিউ অফ n উইথ রেসপেক্ট টু 1, এটা কত হবে? এটাকে বল কত হবে, মিউ 2 বাই মিউ 1, সিমিলারলি মিউ 3 বাই মিউ 2 ইন্টু মিউ 4 বাই মিউ 3 ইন্টু ডট 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 চলবে মিউ n বাই মিউ 1। এই সরি, এটা মিউ, এটা কম হচ্ছিল এটা বেশি হচ্ছিল, এটা হবে হচ্ছে মিউ n উইথ রেসপেক্ট টু 1, তার মানে মিউ এটা 1 হবে আর এটা n হবে, একটু ভুল লিখে ফেলেছি। এই দেখ এই দেখ এই দেখ এই দেখ সব চলবে, হ্যাঁ ওইটা মাল্টিপ্লাই হবে, এটা ভুল করে প্লাস পড়ে গেছে, সব কেটে বেরিয়ে যাচ্ছে না, লাস্টে মিউ 1ও কেটে যাবে। ইট ইজ অলওয়েজ 1, তার মানে এটা কি হয়, অলওয়েজ 1, সব সময় 1 হবে। এটা একটা কনসেপ্ট ছিল। এরপর তোরা হেডিং মারবি সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। ক্লাস 10-এর প্রমাণটা আমি করিয়ে একবার দেখিয়ে দেবো, বাট ইট ইজ নট ইম্পর্টেন্ট ফর ইয়োর বোর্ড, জাস্ট জানার জন্য, কিন্তু তারপরে যেটা বলবো দ্যাট ইজ ইম্পর্টেন্ট ফর ইয়োর বোর্ড এক্সাম। দেখ কাঁচ ফলকের সমান্তরাল কাঁচ ফলকের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণ। তো স্যার আমি এখানে একটা কাঁচ ফলক এঁকেছি যার বেধ হচ্ছে ডি, কাঁচ ফলকের বেধ কত এখানে লিখে নে, কাঁচ ফলকের বেধ হচ্ছে ডি, কাঁচ ফলকের বেধ, বেধ মানে দৈর্ঘ্য, বেধ হচ্ছে ডি মানে এই উইডথটা। তাহলে এইটা হচ্ছে একটা কাঁচের স্ল্যাব, এইটা হচ্ছে কাঁচের স্ল্যাব, মানে আমি যেই কাঁচের স্ল্যাবটা এঁকেছি এই পোর্শনটা এঁকেছি, এই প্রধান ছেদটা এঁকেছি, এই যে আয়তকার, আয়তকার কিংবা এরকম ভাবতে পারিস, এই পোর্শনটা আমি এঁকেছি। তাহলে রশ্মি কোথায় পড়বে, এইখানে, প্রতিসরণ কোথায় হবে, এইখানে, মানে এইখান দিয়ে আপতিত হবে আর এইখানে নির্গত হবে। এইখানটা একটা মাধ্যম, এইখানটা অন্য মাধ্যম, আর এইখানটা কি অন্য মাধ্যম, এই গোটা। আমার এই ক্ষেত্রে এইখানটা কি বায়ু, এইখানটা বায়ু, যে মাধ্যমে বেরোচ্ছে সেটাও কি বায়ু, আর এইটা কাঁচ মাধ্যম। বায়ুতে প্রতিসরাঙ্ক কত হয় বল, 1। কাঁচ ফলকের আমি প্রতিসরাঙ্ক মিউ ধরলুম, যেটা জানা থাকবে আমার, বায়ুর হচ্ছে 1। তাহলে দেখ দুটো পৃষ্ঠ আছে, একবার প্রতিসরণ এইখানে হবে কারণ এটা বিভেদ তল,
আর একবার প্রতিসরণ এইখানে হবে, তার মানে এইটা একটা তল ফার্স্ট, এটা হচ্ছে সেকেন্ড তল, দুবার রশ্মির প্রতিফলন হবে, প্রতিসরণ হবে। এখন শোন, আপতন মাধ্যম, এটা কি নির্গমন মাধ্যম। স্যার কেন প্রতিসরণ মাধ্যম বললেন না? আলাদা আলাদা তিনটে মাধ্যম, যেখানে রশ্মি এন্টার করে সেটাকে কি বলবো? আপতন মাধ্যম। আর যেখান থেকে রশ্মি নির্গমন হয় তাকে বলবো কি? নির্গমন মাধ্যম বা এমার্জেন্ট মিডিয়াম অফ এমার্জেন্স। এইগুলো নিয়ে কাজ করবো। তো স্যার রশ্মিটা পড়ছে, একটা রশ্মি মনে করে এখান থেকে পড়লো, আপতিত রশ্মি, এটা হচ্ছে আপতিত রশ্মি। স্যার আপতিত রশ্মির যাওয়ার কথা কিরকম? সোজা, চলো সোজা নিয়ে যাও ওকে, মানে ওর যাওয়ার কথা কিন্তু এরকম, ওর যাওয়ার কথা এরকম। সরি, এটা একটু ঠিক করে নে, কারণ না হলে রশ্মিটা ওইদিকে বেরিয়ে চলে যাচ্ছে, না হলে পুরো একদম মাখামাখি কেস হয়ে যায়। দেখ সোজা হচ্ছে তো রে। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে আপতিত রশ্মি। তোর ফার্স্ট কাজ কি বলেছি? আপতন বিন্দুতে অভিলম্ব করা। চলো অভিলম্ব টানো, অভিলম্বটা আমি সবুজ কালিতে করছি, ঠিক আছে? তাহলে এই অভিলম্ব, এটা অভিলম্ব হবে, এটা অভিলম্ব, এইটা অভিলম্ব। নাম দিয়ে দাও তো পি, এইখানটা কিউ, এইটাকে নাম দিয়ে দাও এন, এটাকে এন, আচ্ছা এটাকে N1 নাম দাও, এটাকে এম দিয়ে দাও, এম। তাহলে এই যে কোণটা, এটা কি? আপতন কোণ। I1 হলো আপতন কোণ, আপতন কোণ, আপতন কোণ। নেক্সট, তাহলে এইখানে প্রতিসরণ ঘটবে ফার্স্ট, কোথা থেকে? বায়ু থেকে কাঁচ, লঘু থেকে ঘন, কোন দিকে আসবে? অভিলম্বের দিকে সরে আসবে। চলো অভিলম্বর দিকে সরাও, অভিলম্বের দিকে এরকম ভাবে সরে এলো, কত দূর পর্যন্ত? আপ টু এইখান পর্যন্ত। তারপর গিয়ে আবার প্রতিসরণ ঘটবে, বুঝছে? আবার এখানে অভিলম্ব টানতে হবে, চলো অভিলম্ব টানো, অভিলম্ব টানো, এইখানে অভিলম্ব টান, অভিলম্ব টানলে এইটা। স্যার বলো এইটা কি? প্রতিসরণ কোণ, তাই তো? এখানে প্রতিসরণ কোণ, প্রথম তলের প্রতিসরণ কোণ। এবার এইটা যাই কোণ, এইখানটাও তাই হবে, কারণ একান্তর কোণ। আবার এইখানে প্রতিসরণ হবে, দ্বিতীয় তলে এটাই কি হয়ে যাবে? আপতন কোণ। এখন রশ্মি কি হবে? ঘন থেকে লঘু, মাধ্যম, এই মাধ্যমের অভিলম্ব থেকে, এই অভিলম্ব থেকে কি দূরে চলে যেতে চাইবে, চলো দূরে নিয়ে যাও, আরো দূরে চলো, যাই করে দাও ওকে, চলে এসো। এই এরকম ভাবে গেল, তাহলে এই কোণটাকে আমরা কি বলবো? I2। I2 হচ্ছে নির্গমন কোণ। তুই প্রতিসরণ কোণ বলতে পারবি না? বলতে পারবি, দ্বিতীয় তলের প্রতিসরণ কোণ। তো I2 কে আমরা কি বলবো? নির্গমন কোণ, নির্গমন কোণ, নির্গমন কোণ, যাকে বলে ইংলিশে অ্যাঙ্গেল অফ এমার্জেন্স, আর আপতন কোণকে বলে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স। নাও এখানটা একটা নাম দিয়ে দাও, কিউ পি কিউ, এখানটাতে আর নাম দিয়ে দে, এটাকে এস নাম দিয়ে দে, এটাকে টি নাম দিয়ে দে। তুই দেখে বুঝতে পারছিস এরা দুজন সমান্তরাল। এই যে এইটা কি? নির্গত রশ্মি, নির্গত রশ্মি, নির্গত রশ্মি। আর এইটা কি?
আপতিত রশ্মি, এটা কি আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এবার তুই ক্লাস 10-এ পড়ে ফেলেছিস এই দুটো সমান্তরাল I1 সমান যদি I2 তুই দেখাতে পারিস, মানে আপতন কোণ আর নির্গমন কোণ যদি সমান হয়, তাহলে আমি বলতে পারবো কি এই আপতিত রশ্মি, আপতিত এবং নির্গত রশ্মি, নির্গত রশ্মি পরস্পরের সমান্তরাল, পরস্পরের পরস্পরের সমান্তরাল। এটা আমরা বলতে পারবো, এটা আমরা বলতে পারবো যদি I1 সমান I2 হয়। এবার আমি কি বলছি শোন, যদি আপতন মাধ্যম আর নির্গমন মাধ্যম সেম হয়, তাহলে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হবেই, আর এরা দুজনে আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান্তরাল হবেই। মাঝখানে যা ইচ্ছা মিডিয়াম থাক, যতগুলো ইচ্ছা থাক, হবেই। আপতন মাধ্যম আর নির্গত মাধ্যমকে সেম হতে হবে, নির্গমন মাধ্যম সেম হতে হবে। মাঝখানে তুই যত ইচ্ছা অন্য মিডিয়াম দিয়ে যা, সেক্ষেত্রে I1 মানে আপতন কোণ আর নির্গমন কোণ সমান হবেই, আর আপতিত রশ্মি আর নির্গত রশ্মি সমান হবে। এবার সেটাকে প্রমাণ করব কি করে, তোদের বোর্ডসের জন্য ইম্পর্টেন্ট নয়, কিন্তু তুই ক্লাস 10 ভুলে গেছিস, আমি ধরে নিয়ে করাচ্ছি। আমি দেখ স্নেলসের সূত্রকে অ্যাপ্লাই করতে পারবো এইখানে একবার, এইখানে একবার, দুবার। তাহলে প্রথম কিউ বিন্দুতে যদি আমি স্নেলসকে অ্যাপ্লাই করি, কিউ বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই কি পাবো বলো? এইখানে হচ্ছে তাহলে 1 ইন্টু μ1, এই 1 ইন্টু সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর, লিখে ফেলো 1 ইন্টু সাইন I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর। তাহলে এইখান থেকে মিউ সমান কত পাবো? সাইন I1 বাই সাইন আর, এটা পাবো। 1 নম্বর দিয়ে রেখে দাও। আবার এইখানে আয়, এইখানে যদি আবার স্নেলস ইউজ করি, এখানে তো আবার প্রতিসরণ ঘটেছে, এই বিন্দুতে আপতন বিন্দুটা লিখতে হয়। আর বিন্দুতে স্নেলস ইউজ করলে কি পাবো? মিউ ইন্টু সাইন আর ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন I2, তাই তো রে? মিউ ইন্টু সাইন আর, এই যে আপতন মাধ্যম দ্বিতীয় তলে, এটা আপতন মাধ্যমের প্রতিসরাঙ্ক, আপতন কোণের সাইন, নির্গমন মাধ্যমে মানে প্রতিষ্ঠিত মাধ্যমের প্রতিসরাঙ্ক, প্রতিষ্ঠিত কোণের প্রতিসরণ কোণের সাইন। তো সেইটা লিখলে আর বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই। দেখ কিচ্ছু নেই, তুই 10-এ কত মুখস্থ করেছিস ভাব, কিরম বোকা বোকা মনে হচ্ছে না নিজেকে। মিউ ইন্টু সাইন আর ইজ ইকুয়াল টু 1 ইন্টু সাইন I2, হেন্স এখান থেকে মিউ সমান কত লিখতে পারবো? সাইন I2 বাই সাইন আর, সাইন I2 বাই সাইন আর। 2 নম্বর। তাহলে 1 আর 2 সমান, 1 ও 2 থেকে পাই, 1 ও 2 থেকে পাই কি পাবো? দুটোকে সমান করে দাও, থেকে পাই I1 সাইন I1 বাই সাইন আর ইজ ইকুয়াল টু সাইন I2 বাই সাইন আর, সাইন আর উঠবে, এখান থেকে পাবো সাইন I1 is equal to sin I2 since the two angle having same sin and sin, so I1 is equal to I2। তার মানে আমরা বলতে পারি আপতিত রশ্মি এবং প্রতিষ্ঠিত রশ্মি কি পরস্পরের সমান্তরাল। এটা তোদের ক্লাস 10-এ ছিল, কিন্তু এইখানে তো সম্পূর্ণ অন্য ঘটনা, নতুন ঘটনা একটা লক্ষ্য করিস। হয়তো তোরা 10-এ যখন পড়েছিলিস ক্লাসে স্যার বা ম্যাডাম বলেছিল, দেখ
রশ্মিটা একটু পাশে সরে এসছে না, একটা মিডিয়াম আছে বলে এতটা, আর একটা যদি থাকতো আরো সরে আসতো। এই যে কতটা সরে এসছে সেটা আমি বার করতে পারবো। পাশে সরে এসছে তো, কতটা সরেছে, কতটা সরে এসছে, সরে এসছে দেখ। আমি যদি এই পয়েন্ট থেকে এর উপর একটা লম্ব টানি, এইখান থেকে এইখান পর্যন্ত একটা লম্ব টেনে দিলুম, এক্স নাম দিলুম বিন্দুটাকে, এই আর এক্সটাই কতটা সরেছে, কতটা সরেছে, আর এক্স পরিমাণ সরেছে। এই আর এক্স কে কি বলে, পার্শ্ব সরণ। কি বলে, এই আর এক্স দূরত্বটাকে আমরা বলি পার্শ্ব সরণ বা ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট। কি বলে, ল্যাটারাল ডিসপ্লেসমেন্ট অর ল্যাটারাল শিফট অর পার্শ্ব সরণ। কতটা সরে এসছে, ইউ নিড টু নাও ক্যালকুলেট ইট। তোকে এটা বার করতে হবে, এটাকে বার করতে হবে। তার আগে শোন, এইখানে এই আর জীবনে তুই বার করতে পারবি, তাই তোকে ওই স্ল্যাবের ভিতরে ঢুকতে হবে। আরে আর তো স্ল্যাবের ভিতরে, তার মানে আর রাখা যাবে না। কাকে রাখতে পারবি, ডি। হ্যাঁ, ডি তো আমার জানা থাকবে। মিউ, ইয়েস স্যার, মিউ বলা থাকবে। I1 আমার হাতে, I1 আর I2 আমার হাতে। দেখ, আপতন কোণকে আমি যদি বাড়াই, প্রতিসরণ কোণ বাড়বে না কমবে, বাড়বে। আমার টসটা তো আমার হাতে, আমি যেমন অ্যাঙ্গেল দেবো সেই অনুযায়ী হবে। তার মানে আপতন কোণ যদি আমি বাড়াই, প্রতিসরণ কোণ বাড়বে, আপতন কোণ কমালে প্রতিসরণ কোণ কমবে। তার মানে আপতন কোণটা আমার হাতে আছে, সবই আপতন কোণের উপর নির্ভর করবে। বাকি এই I2টাকে মাপতে পারবো বাইরে থেকে, কিন্তু R1 আর আর এই আর গুলোকে মাপতে পারবি, পারবি না। তার মানে এমন টার্ম রাখতে হবে যেখানে আর থাকবে না। হয়েছে তো স্যার, ফেমাস ফর্মুলা এখানের বিশাল ইম্পর্টেন্ট আসবেই, সেটা হচ্ছে পার্শ্ব সরণের রাশিমালা। কি, পার্শ্ব সরণের রাশিমালা নির্ণয় করো। হেডিং মেরে দাও, পার্শ্ব সরণের রাশিমালা। পার্শ্ব সরণের রাশিমালা, রাশিমালা। শুধু তাই নয়, পার্শ্ব সরণ কেন ইম্পর্টেন্ট রাশিমালাটা, হয় তোকে পার্শ্ব সরণের রাশিমালা ডাইরেক্ট দেবে, হয় ডাইরেক্ট দেবে, নয়তো কার কার উপর নির্ভর করে এরকম জায়গা থেকে 2 নম্বরের কোশ্চেন দেবে। এবং সব থেকে ভাইটাল হচ্ছে এই পার্শ্ব সরণের উপরে বেস করে 5 থেকে 6টা থিওরি আছে, তার মধ্যে থেকে একটা আসবেই আসবেই পার্শ্ব সরণ রিলেটেড, প্রতি বছর আসে। তোকে অ্যাসাইনমেন্ট যখন অ্যাসাইনমেন্ট দেবো, সেই অ্যাসাইনমেন্টে দেখবি 5টা কোশ্চেন কি 6টা কোশ্চেন আছে, তার মধ্যে থেকে 2টো কোশ্চেন প্রতি বছর ঘুরিয়ে ঘুরিয়ে এসছে, 2 থেকে 3টে। 2টো আছে খুবই কঠিন, সেগুলো দিতে চায় না, ঠিক আছে, দেবেই। এই 5-6টার মধ্যে একটা আসবেই, 3 মার্কস লিখে, মানে আসবেই। আর এমসিকিউ নয়, কিন্তু কোশ্চেন, মানে আসবেই, শিওর আসবে। প্রথমে পার্শ্ব সরণের রাশিমালার জন্য দেখ, আমি যদি কিউ বিন্দুতে স্নেলের সূত্র ব্যবহার করে পাই, স্নেলের সূত্র ব্যবহার করে পাই, সেই একই জিনিস, সেটাকে একবার লিখে রাখছি, ব্যবহার করে পাই, ব্যবহার করে পাই। কি পেয়েছিলাম স্যার, 1 × sin I1 ইজ ইকুয়াল টু মিউ ইন্টু সাইন আর, এটা পেয়েছিলাম। তাহলে এইখান থেকে আমায় বল সাইন আর কত হবে, সাইন I1 বাই মিউ, তাই নয়? দেখ আমি কিরাম অসভ্য, লোকটা খালি দেখ, খালি এইটা আর আমি জানতাম না, আরটাকে I1 আর মিউ এর টার্মে নিয়ে চলে এলাম। যদি সাইন হয় সাইন ইউজ করব, তাহলে সাইন আর যদি জেনে যাই, তাহলে কস আর কত হবে, √1 মাইনাস সাইন স্কোয়ার আর, √1 মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ স্কোয়ার হবে, হবে না, হবে না? তাহলে এইখান থেকে √মিউ স্কোয়ার এলসিএম
মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1। তাহলে কস আর কত পেলি তুই? আন্ডার রুট মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার I1 বাই মিউ। পেলিনি এটা? দেখ আমি সাইন আর আর কস আর বার করে রাখলুম, যা বলবে তাকে ইউজ করে দিতে পারবো। আরটা আমার টার্মে চলে এসছে, মিউ আর I1 আমার হাতে থাকবে, আমি জানতে পারবো, বলে দেওয়া থাকবে। নেক্সট আঁকায় আয়, এবার এই আঁকাটায় আয়। দেখ এইটা যদি I1 হয়, এই যে এই অ্যাঙ্গেলটা যদি I1 হয়, তাহলে এটা কি বিপ্রতীপ কোণ I1 হতে হবে। তাহলে এই অ্যাঙ্গেলটা কত হবে? I1 মাইনাস আর কি আমি লিখতে পারবো? I1 মাইনাস আর লিখতে পারবো এই অ্যাঙ্গেলটা? এবার দেখ আমাকে বার করতে হবে RX, বুদ্ধি কাটা, কিচ্ছু মুখস্থ করার কিছু নেই, শুধু বুঝে তুই নিজেই করে ফেলতে পারবি। আমাকে বার করতে হবে কোনটা? RX। এইটা আমি লম্ব টেনেছিলাম, তার মানে এটা 90। তাহলে এই কোণের রেসপেক্টে যদি আমি সাইন নিই, লম্ব অতিভুজ, লম্ব মানেই তো এইটা, তার মাঝে চলো, মানে সাইন এই কিউ আর এক্স, ত্রিভুজ কিউ আর এক্স থেকে সাইন অফ এই কোণটা I1 মাইনাস আর সমান কত হবে? এইটা বাই এইটা। এই কোণের রেসপেক্টে এটা লম্ব আর এটা কি অতিভুজ। বুঝতে পেরেছিস না বুঝতে পারিনিস? পুষ্কর বুঝতে পেরেছিস? এস, তাহলে এইখানে লিখছি, হ্যাঁ, ত্রিভুজ কিউ আর এক্স থেকে পাই, কিচ্ছু মুখস্থ করার নেই, তুই একবার বুঝে গেলে নিজে করে ফেলতে পারবি। সাইন অফ I1 মাইনাস আর ইজ ইকুয়াল টু কি হবে? কি হবে বলো? লম্ব মানে RX বাই QR। এখন শোন স্যার, আপনি সাইনই কেন নিলেন, কেন কস কেন নিলেন না? কস নিলে বাবা এইটা চলে আসবে, এইটা আমার কোন কাজে লাগবে? অস্থি ভাসাবি, কাজ তো নেই, ওইটাকে ওই জন্য নিচ্ছি। তাহলে RX বাই QR, ওই দেখ, তার মানে এইখান থেকে আমি লিখতে পারবো RX ইজ ইকুয়াল টু QR সাইন I1 মাইনাস আর কে কিন্তু সাইজ করে দিতে পারবো এইখান থেকে দু জায়গায়। এই সাইন আর কস আর পেয়ে গেছি, মানে আর কে আমি সাইজ করে নিতে পারবো। QR দরকার, QR-টা দরকার। আয় আঁকাতে আয়। এখন QR মানে এইটা দরকার। ও স্যার এটা তো আমি লম্ব টেনেছি নু, এটা কত হবে? 90 হবে না? হবে না? তাহলে এই আর কোণের রেসপেক্টে যদি এইটা তো আমি জানি কত ডি, তাহলে এইখান থেকে যদি কস নি, ভূমি অতিভুজ, ভূমি জানি, কস আর জানি, অতিভুজটা বেরিয়ে চলে আসবে। বুঝেছিস না বুঝিনিস? কেন আমি এখান থেকে এই যে ত্রিভুজটা কিউএমআর, এই ত্রিভুজ থেকে আমি আর কোনটার রেসপেক্টে কস কেন নিচ্ছি? কস হলে এটা ভূমি, এটা অতিভুজ, তাহলে আমি এই ভূমিটা আমি জানি, কস আর এর মান বার করে ফেলেছি, অতিভুজটা পেয়ে যাবনি। ওটাই তোমার দরকার ছিল। বুঝেছিস না বুঝেছিস? অথবা মনে রাখতে পারিস পার্শ্ব সরণের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলের সাইন নিতে হয় আর এই অ্যাঙ্গেলের কস নিতে হয়। দুটো ত্রিভুজ, এই ত্রিভুজ এই ত্রিভুজ, এই ত্রিভুজের সাইন নিতে হয় আর এই ত্রিভুজের কস নিতে হয়। হয়েছে? আরে এটা মন্তর মতন বলে দিবি, পাশাপাশি ত্রিভুজের কস ও সাইন ও কস ও করলে পাওয়া যাবে, এরকম ভাবে পড়ে নিবি। এখন বল ত্রিভুজ কিউএমআর থেকে আবার ত্রিভুজ কিউএমআর থেকে পাই কস অফ আর ইজ ইকুয়াল টু কত রে? কত বল? কিউএম বাই কিউআর, এখন দেখ কস আর ইজ ইকুয়াল টু কিউএন মানে কত? ডি বাই কিউআর। তাহলে কিউআর সমান কত হবে? কিউআর সমান ডি বাই কস আর। বল শুভ্র, ডি বাই কস আরটাকে আমি লিখতে পারবো ডি সেক আর,
কেন লিখবো? আমি তো cos r এর মান জানি, কেন sec r লিখতে যাবো শুধু শুধু? তুই ভাব না, একটু ঘুম পেয়ে গেছে, এই হচ্ছে ব্যাপার। রাত্রি বাড়িতেছে মোর ঘুম পাইতেছে, sec r লিখতে পারবো আমি, কেন দরকার? আমি তো এখান থেকে মান বসাবো। এবার শোন, এই মানটা এখানে বসাও। অতএব অতএব এই কথা নয়, অতএব আর এক্স, এটাকে এরকম ভাবে লিখতো, এরকম ভাবে লিখ, পার্শ্ব সরণ আর এক্স, পার্শ্ব সরণ, পার্শ্ব সরণ আর এক্স ইজ ইকুয়াল টু, কিউ আর কত এলো? ডি বাই কস আর ইন্টু সাইন অফ আই ওয়ান মাইনাস আর, আই ওয়ান মাইনাস আর। তাহলে এই আর এক্স সমান কি পেলুম? ডি বাই কস আর, এটাকে ফর্মুলায় ফেল, সাইনটাকে, সাইন এ মাইনাস বি, ফলো ফর্মুলা, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি। লিখতে পারবো? কস আরটাকে ভিতরে নিয়ে যাও, এইটা এইটা কাটবে, আর এক্স সমান ডি ইন্টু সাইন আই ওয়ান মাইনাস কস আই ওয়ান, স্যার এই কস আর কেটে গেল, সাইন আর বাই কস আর, সাইন আর বাই কস আর। শুভ্র এটাকে ট্যান আর লিখতে পারবো? হ্যাঁ, আর উত্তর বলবে না, লিখবো নি, কারণ সাইন আর কস আর দুটোর মান আমি জানি, বসিয়ে দেবো। চলে এসো, আর এক্স ইজ ইকুয়াল টু ডি ইন্টু সাইন আই ওয়ান মাইনাস কস আই ওয়ান। দেখ এদেরকে চেঞ্জ করার দরকার নেই, আই ওয়ান আছে আমার জানা, ডি অসুবিধা নেই। সাইন আর এর ভ্যালু কত ছিল? সাইন আই ওয়ান বাই মিউ ছিল, এই যে স্যার সাইন আর, এটাই মান ছিল, বসালুম। কস আর এর মান এটা ছিল, বসাও। কস আর সমান আন্ডার রুট মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান বাই মিউ। ও স্যার মিউ মিউ ঘর চলে যাবে কেটে, সোজা বাড়ি যাবে, কোনো দিকে বাঁকবে না, ডি ইন্টু সাইন আই ওয়ান। দেখ একবারে করছি, হ্যাঁ একটু স্টেপ জাম্প করছি, এইখান থেকে মিউ মিউ কাটলো, এইখানে সাইন আই ওয়ান, এইখানে সাইন আই ওয়ান কমন চলে যাবে, তাহলে ডি সাইন আই ওয়ান, ডি সাইন আই ওয়ান ইন্টু এখানে ওয়ান মাইনাস কস আই ওয়ান পড়ে থাকবে, আর নিচে আন্ডার রুট মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই ওয়ান। হয়েছে? দিস ইজ দ্য ফর্মুলা অফ পার্শ্ব সরণ। এখন কোনো যদি আইসিএসসি ছেলেমেয়েরা, মানে আইএসসি ক্লাস 12-এর ছেলেমেয়েরা ভিডিওটা দেখে, সে তো ভাববে স্যার এসব কি করালো, কারণ তাদের এত দূর পর্যন্ত নেই, ওদের আর দিয়েই রেখে দিয়েছে, এইখান পর্যন্ত শুধু এইটা রেখেছে, ডি সেক আর ইন্টু সাইন আই ওয়ান মাইনাস আর। কিন্তু অঙ্ক দিলে এইখান থেকে দিলে আর কে চেঞ্জ করতে হবে, না হলে অঙ্ক হবে না। দিস ইজ দ্য এক্স্যাক্ট ফর্ম, অ্যাকচুয়াল ফর্ম হচ্ছে এইখানে। তাহলে আমায় বল পার্শ্ব সরণ, এখান থেকে ডাইরেক্ট দেবে পার্শ্ব সরণের রাশিমালা দিতে পারে। এর থেকেও বেশি ইম্পর্টেন্ট আমার মনে হয় যেটা, একে তুলে কোনো একটা থিওরিকে ফিউজ করবে, ফিউশন দেবে বা অ্যাপ্লিকেশন দেবে। তুই দেখে বল এখান থেকে পার্শ্ব সরণ কোন কোন জিনিসের উপর নির্ভর করে। আমি পাশে লিখছি, হ্যাঁ এই জায়গাটা লিখছি, পার্শ্ব সরণ কার কার উপর নির্ভর করে? পার্শ্ব সরণ নির্ভর করে, পার্শ্ব সরণ নির্ভর করে, নির্ভর করে কার কার উপর? দেখ এক নম্বর, স্যার ডি এর উপরে নির্ভর করবে। ডি যদি বাড়ে, দেখ ডি গুণাকারে আছে, ডি যদি বেশি হয় আর এক্স বেশি হবে, মানে কাঁচের ফলক যত মোটা হবে তত বেশি কি হবে, পার্শ্ব পাশে সরে যাবে, তত বেশি পাশে সরবে। তাহলে কাঁচ ফলকের বেধের উপর, কাঁচ ফলকের বেধের উপর, বেধের উপর, বেধের উপর, এটা এক নম্বর। দু নম্বর, আর কার উপর? আপতন কোণের মানের উপর,
আপতন কোণ যত বাড়াবো তত বাড়বে, কারণ দেখ এই সাইন আর, তুই দেখ ডি বাড়ালে কি হবে, আর এক্স বাড়বে, সাইন আই ওয়ান, কসকে বাদ দেও তো ভিতরে আছে, সাইন আই ওয়ান মানে কি, আই ওয়ান বাড়লে সাইন বাড়বে, সাইন আই ওয়ান বেড়ে যাবে মানে আর এক্স বেড়ে যাবে। দ্বিতীয় হচ্ছে আপতন কোণের উপর, আপতন কোণের উপর, আপতন কোণের উপর। 3 নম্বর পয়েন্ট বলো, মিউ মানে মাধ্যমে সরি কাঁচের স্ল্যাবের বা কাঁচ ফলকের উপাদানের প্রতিসরাঙ্কের উপর, কাঁচ ফলকের উপাদানের, কাঁচ ফলকের উপাদানের প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে, প্রতিসরাঙ্কের উপর নির্ভর করে। কিভাবে নির্ভর করবে স্যার, রুটের বাইরে বেরোলে মিউ মানে নিচে আছে, মিউ নিচে আছে, মিউ যত বেশি হবে এ তত কমবে, যত ঘন মাধ্যম নেবে তত কম হবে পার্শ্ব সরণ, মিউ যত বেশি হবে আর এক্স তত কম হবে, আর মিউ যত কম হবে তত আর এক্স বেশি হবে। বোঝা গেছে? নিচে আছে, আর কিছুর উপর নির্ভর করছে, আর কিছুর উপর নির্ভর করছে, আর তো কিছু নেই স্যার, নির্ভর করছে স্যার, মিউ কার উপর নির্ভর করে, তরঙ্গ দৈর্ঘ্য, যে আলোটা পড়ছে তার তরঙ্গ দৈর্ঘ্য। আমি সেই দেখালুম মিউ ইজ প্রপোর্শনাল টু, এই যে দেখানো মিউ ইজ প্রপোর্শনাল টু 1/λ, তাই নয়? তার মানে 4 নম্বর পয়েন্ট হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের উপর, তরঙ্গ দৈর্ঘ্যের উপর কিভাবে নির্ভর করে স্যার, তোকে কোশ্চেন দেবে শোন 2 নম্বরের, পার্শ্ব সরণ তরঙ্গ দৈর্ঘ্যের উপরে কিভাবে নির্ভর করে। মিউ বাড়লে আর এক্স কমবে, মিউ যদি বাড়ে ল্যামডা কি হতে হবে, কমতে হবে, তার মানে যদি আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হয় তাহলে পার্শ্ব সরণ কম হবে, ল্যামডা কম হলে মিউ বেশি, মিউ বেশি হলে আর এক্স কম, আলটিমেটলি কি হলো, ল্যামডা কম হলে কি হলো, আর এক্স কম, তাই নয়? তার মানে আলোর তরঙ্গ দৈর্ঘ্য কম হলে পার্শ্ব সরণ কম হবে, আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি হলে পার্শ্ব সরণ বেশি হবে, এইটা লিখতে হবে। এই ছিল পার্শ্ব সরণ। পার্শ্ব সরণ রিলেটেড যে থিওরিগুলো আছে সেইগুলো আমরা চ্যাপ্টারের শেষে যখন অ্যাসাইনমেন্ট থেকে আমি নিউমেরিক্যালস করাবো বা থিওরি কয়েকটা ইম্পর্টেন্ট করাবো সেইখানে করাবো। এখন আপাতত এইখান পর্যন্ত খুব ভালো করে করে তোকে প্র্যাকটিস করতে। তো দেখ আজকের ক্লাসে এই ছিল, এগুলো পড়লাম, নেক্সট দিন আমরা এরপর থেকে স্টার্ট করব, আপাত গভীরতা, প্রকৃত গভীরতা, এইসব রিলেটেড জিনিসগুলো পড়বো, সংকট কোণ, এগুলো পরের দিন পড়বো, মানে নেক্সট পার্টে, পার্ট 1-এ আমরা এটাই পড়লাম। আজকের ক্লাস রিলেটেড তোর ফার্স্ট কোশ্চেন, এই কোশ্চেনটা স্যার 3 স্টার, হেভি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে অ্যাকচুয়ালি প্রুফ, তুই নিজে চেষ্টা করবি, না পারলে চেষ্টা করে কমেন্ট সেকশানে জানাবি, যদি আমায় করে দিতে হয় দেন আই উইল শিওরলি ডু, আমি শিওর করে দেবো। যদি না পারিস, অনেকে যদি কমেন্ট করে যে না আমরা পারিনি স্যার, দেন করে দেবো। নেক্সট কোশ্চেন হচ্ছে এইটা, এই দুটো কোশ্চেন বাড়িতে তোরা প্র্যাকটিস কর। আচ্ছা স্ক্রিনশট নিলে নিয়ে, স্ক্রিনশট নিলে নিয়ে, আচ্ছা এই দুটো কোশ্চেন বাড়িতে ট্রাই করবি। এইখান পর্যন্ত থাকলো, ভালো করে পড়াশোনা কর, ঠিক আছে? আর প্র্যাকটিস প্রতিদিন করতে থাকবি, তার মানে যারা প্রতিসরণ এই পরপর পার্ট অনুযায়ী যাব, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, যারা প্রতিফলন দেখিসনি তারা প্রতিফলন দেখে তারপরে প্রতিসরণ পরপর আগা। তো এই ছিল, সবাই ভালো থাকিস।